কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। এর আগের ভিডিওতে আমি তোমাদের রিমোট সেন্সিং এর প্রাথমিক ধারণা, রিমোট সেন্সিং কাকে বলে, রিমোট সেন্সিং এর সুবিধা এবং অসুবিধাগুলি আমি বলেছিলাম বা আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা রিমোট সেন্সিং প্রক্রিয়াটি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি যান্ত্রিক বিষয়ের সম্বন্ধে আলোচনা করব। তো সেই দুটি যান্ত্রিক বিষয় হলো, এক নম্বর হচ্ছে প্ল্যাটফর্ম, দুই নম্বর হচ্ছে সেন্সর। এই প্ল্যাটফর্ম এবং সেন্সর কাকে বলে, এগুলির প্রকারভেদ কি, এগুলোর কাজ কি, এগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো এর আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো তাদের কি বলেছিলাম, রিমোট সেন্সিং হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো বস্তু বা কোনো বিষয়ের কাছাকাছি না গিয়ে দূর থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই বস্তু বা বিষয় সম্বন্ধে তথ্য সংগ্রহ করি। এটাই হচ্ছে সহজ কথা, যে দূর সংবেদন বা রিমোট সেন্সিং এর ক্ষেত্রে আমরা সেই বস্তুর কাছে যাব না, এবং এই কাছে না যাওয়ার কারণে দূর থেকে তার তথ্য সংগ্রহের জন্য দুটি যান্ত্রিক বিষয় কাজে লাগে। একটা হচ্ছে প্ল্যাটফর্ম, দুই নম্বর হচ্ছে সেন্সর। তো আমাদের আজকে মূলত বিষয়বস্তু হলো প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কাকে বলে, প্ল্যাটফর্মের প্রকারভেদগুলি কি কি, প্ল্যাটফর্মের কাজ কি, এটাই। তবে প্ল্যাটফর্ম বুঝতে গেলে প্রথমে আমাদেরকে সেন্সরটা বুঝতে হবে। তাই আজকে আমরা সেন্সরের প্রাথমিক ধারণা সম্বন্ধে আলোচনা করব, দিয়ে আমরা প্ল্যাটফর্মের ধারণা সম্বন্ধে আলোচনা করব, এবং এর পরের ভিডিওতে আমরা সেন্সরের বিভিন্ন প্রকারভেদ, সেন্সরের কাজ কি, এটা সেটা, সেগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো আজকের মূল বিষয়বস্তু হচ্ছে প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্ম বোঝার আগে আমাদের সেন্সরকে বুঝতে হবে। সেন্সর কথার বাংলা অর্থ হলো সংবেদক। সংবেদক, এই সেন্সরটা কাজ কি? সেন্সর হচ্ছে সহজ ভাষায় ক্যামেরা, যার মাধ্যমে আমরা ছবি তুলি বা কোনো বিষয় বা বস্তু সম্বন্ধে আমরা তথ্য সংগ্রহ করি বা ডাটা কালেকশন করি তার কাছে না গিয়ে। তো যদি একটু ভালোভাবে বলি, যে সেন্সর হচ্ছে এমন একটা আধুনিক যন্ত্র যার মাধ্যমে আমরা কোনো বস্তুর কাছে না গিয়ে সেই বস্তু থেকে প্রতিফলিত শক্তিকে গ্রহণ করার মাধ্যমে সেই বস্তু সম্বন্ধে ডাটা কালেকশন করি বা তথ্য সংগ্রহ করি বা ছবি তুলি। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের চোখও একটা সেন্সর। কিন্তু আমাদের চোখ কিভাবে কাজ করে? আমাদের চোখ কাজ করে যে কোনো বস্তু থেকে প্রতিফলিত আলো আমাদের চোখে এসে পড়ে, তারপর আমাদের ব্রেন সেটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের ব্রেন সেই বস্তুর ছবিটাকে আমাদের ব্রেনে তৈরি করে বা মাথায় তৈরি করে। তো যেমন ধরো, এখানে সেন্সর কিভাবে কাজ করে, ধরো এটা হচ্ছে একটা পর্বত, ধরো এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা মাউন্ট এভারেস্ট। তো আমরা এই মাউন্ট এভারেস্টের ছবি তোলার ক্ষেত্রে বা মাউন্ট এভারেস্টের তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এটা হচ্ছে সূর্য, তো সূর্য থেকে আলো এসে মাউন্ট এভারেস্টে পড়ছে। এই আলোটাকে আমরা শক্তি হিসাবে ব্যবহার করি, এই আলোটাকে আমরা শক্তি হিসাবে চিনি। এবার এই আলোটা প্রতিফলিত হতে থাকে, বিভিন্ন দিকে প্রতিফলিত হয়, কারণ এই আলোটা যখন মাউন্ট এভারেস্টে পড়লো তখন এটা বিভিন্ন দিকে প্রতিফলিত হবে। এবার আমরা একটা ক্যামেরা নিয়ে গিয়ে বা একটা সেন্সর নিয়ে গিয়ে আমরা এইরূপ একটা জায়গায় রেখে দিলাম। এবার এই সেন্সরটি কি করবে? এই সেন্সরটি এই প্রতিফলিত আলোকে বা শক্তিকে গ্রহণ করে সেই বস্তু সম্বন্ধে ডাটা কালেকশন করবে বা তথ্য সংগ্রহ করবে। তো সেন্সরের কাজ হচ্ছে এটা, যে এই সেন্সর রিমোট সেন্সিং এর ক্ষেত্রে কোনো বস্তুর কাছে না গিয়ে সেই বস্তু থেকে প্রতিফলিত আলো বা শক্তিকে গ্রহণ করে সেই বস্তু সম্বন্ধে ডিজিটালি তথ্য গ্রহণ করে বা ছবি তৈরি করে। তো আশা করছি তোমরা সেন্সর সম্বন্ধে বুঝতে পারলে। সেন্সরের যদি সংজ্ঞা দেয় 2 মার্কের জন্য পড়ে যে সেন্সর কাকে বলে, তো প্রশ্নটা কিভাবে আসে, হোয়াট ইজ রিমোট সেন্সিং সেন্সর বা আরএস সেন্সর।
তাহলে তোমরা সংজ্ঞা হিসাবে কি লিখবে? সংজ্ঞা হিসাবে লিখবে যে সেন্সর বা সংবেদক হলো রিমোট সেন্সিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ যান্ত্রিক অংশ, যার মাধ্যমে আমরা কোনো বস্তু থেকে বা কোনো বিষয় থেকে প্রতিফলিত শক্তিকে ডিজিটালি গ্রহণ করার মাধ্যমে সেই বস্তু বা শক্তি সম্বন্ধে তথ্য সংগ্রহ করি। তো এই সংজ্ঞাটাই তোমরা ব্যবহার করবে, তাহলে রিমোট সেন্সিং সেন্সর হয়ে গেল। এবার আমরা সেন্সর বা সংবেদক সম্বন্ধে জানলাম। এবার আমাদের আজকের মূল বিষয়বস্তু হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা কি জিনিস? তো এটাও 2 মার্কের জন্য পড়ে যে হোয়াট ইজ রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম। রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম এটাও 2 মার্কের জন্য পড়ে যে রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম কাকে বলা হয়। তো প্ল্যাটফর্ম কথার বাংলা অর্থ হচ্ছে ভিত্তি বা প্রতিষ্ঠান। তো এই রিমোট সেন্সিং সেন্সরটা বা ক্যামেরাটা যেই বস্তুর ওপর লাগিয়ে ডাটা কালেকশন করা হয়, সেই বস্তু বা সেই বাহনকেই বলা হয় প্ল্যাটফর্ম। এখানে প্ল্যাটফর্ম কথাটা ব্যবহার হয় ভেহিকেল হিসাবে। ভেহিকেল মানে হচ্ছে যানবাহন, বা যেমন উদাহরণস্বরূপ বলা যায় খুব সহজে যে এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর চারপাশে বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। স্যাটেলাইট বা কোনো স্যাটেলাইট ছাড়াও বিভিন্ন এরোপ্লেন বা ইত্যাদির মাধ্যমেও হয়ে থাকে। তো ধরো এখানে একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, এটা হচ্ছে একটা স্যাটেলাইট যেটা পৃথিবীর চারপাশে ঘুরছে। এবার এই স্যাটেলাইটে একটা সেন্সর লাগানো আছে, এই সেন্সর লাগানো আছে। তো এই স্যাটেলাইটটাই হচ্ছে সেই প্ল্যাটফর্ম যাতে সেন্সরটা প্রতিস্থাপন করা হয়েছে, এবং এই সেন্সরটা এখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করবে এবং নিজের মধ্যে সংগ্রহ করার পর সেটাকে পৃথিবীতে আবার পাঠাবে, এবং পৃথিবীতে পাঠানোর পর মানুষ সেটাকে সেই তথ্যটাকে ব্যবহার করতে পারবে। তো প্ল্যাটফর্ম কথার বা প্ল্যাটফর্মের সংজ্ঞা হচ্ছে এটাই যে যেই যান্ত্রিক বাহনে বা ভেহিকেলে রিমোট সেন্সিং সেন্সরকে প্রতিস্থাপন করার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়, সেই বাহনকেই বা সেই ভেহিকেলকেই বলা হয় প্ল্যাটফর্ম। তো তোমরা বুঝতে পারলে যে প্ল্যাটফর্ম কাকে বলা হয়। এবার প্ল্যাটফর্মের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এই প্রকারভেদগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব যে রিমোট সেন্সিং প্ল্যাটফর্মের বিভিন্ন প্রকার। তো তোমরা সহজেই বুঝে যাবে যে প্ল্যাটফর্মের বিভিন্ন প্রকার কি কি। তো প্রথমেই হচ্ছে প্ল্যাটফর্ম, এটা আমরা হেডিং করে নিলাম। তো প্ল্যাটফর্ম কাকে বলে বুঝতে পারলে, এবার প্ল্যাটফর্মের যে প্রকারভেদগুলি রয়েছে, প্ল্যাটফর্ম মূলত 3 ভাগে বিভক্ত। এক নম্বরটার নাম হচ্ছে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম। তোমরা লেখাগুলো না বুঝতে পারলে আমি লেখাগুলো পরে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো নোট আকারে, তোমরা সেগুলো লিখে নেবে। তো 2 নম্বর হচ্ছে এয়ারবর্ন প্ল্যাটফর্ম, এয়ারবর্ন। আর 3 নম্বর হচ্ছে স্পেসবর্ন প্ল্যাটফর্ম। তো এই 3টে প্রকারভেদ প্ল্যাটফর্মের, একটা হচ্ছে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম, 2 নম্বর হচ্ছে এয়ারবর্ন প্ল্যাটফর্ম, এবং 3 নম্বর হচ্ছে স্পেসবর্ন প্ল্যাটফর্ম। গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম মানে হচ্ছে ভূমি ভিত্তিক প্ল্যাটফর্ম, এয়ারবর্ন প্ল্যাটফর্ম মানে হচ্ছে আকাশবাহিত প্ল্যাটফর্ম, এবং স্পেসবর্ন প্ল্যাটফর্ম মানে হচ্ছে মহাকাশবাহিত প্ল্যাটফর্ম। তো এগুলোর সম্বন্ধে প্রথমে বলি গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম সম্পর্কে। এটা হচ্ছে গ্রাউন্ড বা ভূমি। এই ভূমিতে এটা একটা টাওয়ার উপস্থাপন করা হলো।
এই টাওয়ারে একটা ক্যামেরা লাগানো হলো বা সেন্সর লাগানো হলো। এই সেন্সরটা কি করবে? এই সেন্সরটা এই এই গ্রাউন্ডের বিভিন্ন বিষয় সম্বন্ধে তথ্য কালেকশন করবে। গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম কথার সংজ্ঞা হচ্ছে যেই প্ল্যাটফর্মগুলি বা যেই রিমোট সেন্সিং প্ল্যাটফর্মগুলি ভূমির কাছাকাছি থাকে বা ভূমির সঙ্গে জড়িত অবস্থায় যেই প্ল্যাটফর্ম ডাটা কালেকশন করে সেগুলোকে বলা হয় গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম। গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের বিভিন্ন প্ল্যাটফর্ম হিসাবে বিভিন্ন যন্ত্র কাজে লাগে, যেমন এটা হচ্ছে টাওয়ার। টাওয়ার ছাড়াও কি হতে পারে? টাওয়ার ছাড়াও হতে পারে হাতে হাতে ঘড়ি, সরি হাতে ধরা ক্যামেরা, বা তোমাদের ফোনটাও হতে পারে, বা বিভিন্ন বা কোনো একটা গাড়িতে ক্যামেরা লাগানোর পর সেই গাড়িটা যতদূর চললো সেই ক্যামেরাটা সেই এলাকার ছবি তুললো, ডাটা কালেকশন করলো। তো গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম মানে হচ্ছে ভূমির কাছাকাছি থাকা প্ল্যাটফর্ম, যেটা ভূমির সংস্পর্শে থেকে ডাটা কালেকশন করে। এর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লোকেশন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লোকেশন। লোকেশন মানে হচ্ছে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম ভূমির কাছাকাছিতে থাকে, মানে ভূমির সাথে জড়িত অবস্থায় থাকে বা ভূমির সাথে সম্পৃক্ত অবস্থায় থাকে, মানে এর সঙ্গে ভূমির সম্পর্ক আছে, এই ভূমির সাথে লেগে আছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের একটা বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে লিমিটেড কভারেজ। লিমিটেড কভারেজ মানে হচ্ছে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম যেগুলো হয়ে থাকে বা এই টাওয়ারটা কতটা জায়গা কভার করতে পারবে? খুব বেশি হলে 50 মিটার 100 মিটার জায়গার ডাটা কালেকশন করতে পারবে, এর বেশি তো নয়। পৃথিবীর সব থেকে উঁচু টাওয়ার বুর্জ খলিফা কত কিলোমিটার? 1 কিলোমিটার, 900 মিটার, 950 মিটার উচ্চতা, খুব বেশি হলে 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার উঁচুতে যখন একটা ক্যামেরা প্রতিস্থাপন করবে তো সে কতটা জায়গার ভালো করে ডাটা কালেকশন করতে পারবে? খুব স্বল্প জায়গার ডাটা কালেকশন করতে পারবে। তো গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই একটা অল্প জায়গার ডাটা কালেকশন করতে পারে। 3 নম্বর যদি বৈশিষ্ট্য বলা যায় সেটা হচ্ছে হাই রেজলিউশন। রেজলিউশন সম্বন্ধে তোমাদের পরবর্তীতে ভালো করে বোঝানো হবে, কিন্তু এখন তোমরা মনে রাখো রেজলিউশন মানে কি। রেজলিউশন মানে হচ্ছে বিভেদন, বাংলা কথায় এর মানে হচ্ছে বিভেদন। রেজলিউশন মানে হচ্ছে, যদি সহজভাবে বলি, কোনো একটা ছবি বা ডাটার মধ্যে যত বেশি ক্লিয়ারিটি থাকবে, যত বেশি স্বচ্ছতা থাকবে, যত বেশি ডাটা কালেকশন করা যাবে যেই ছবির মধ্যে, তো সেটাকেই বলা হয় রেজলিউশন। মানে রেজলিউশন মানে হচ্ছে ডাটা যত ভালোভাবে কালেকশন করা যাবে সেই পরিমাপকেই বলা হয় রেজলিউশন। গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের ক্ষেত্রে কি হয়? গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের ক্ষেত্রে রেজলিউশন অনেক উচ্চ হয়, মানে ছবি তোলা খুব ভালো হয়, ছবির মান খুব ভালো হয়, ছবি দেখতে খুব ভালো লাগে। তো এটাই হচ্ছে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেখানে ছবির মান হাই রেজলিউশনে হয়, ছবির মধ্যে ডাটা কালেকশন অনেক বেশি পরিমাণে করা যায়। 4 নম্বর যদি বৈশিষ্ট্য বলা যায় সেটা হচ্ছে লো কস্ট। মানে হচ্ছে স্বল্প খরচ। গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের ক্ষেত্রে খরচ খুব কম হয়। একটা টাওয়ার বানালো, তার উপর একটা ক্যামেরা লাগিয়ে দিল, অল্প খরচ হবে। অল্প বলতে গেলে একবারেই অল্প না, কিন্তু খরচ তুলনামূলক অল্প হবে এই দুটোর ক্ষেত্রে প্রচুর খরচ হয়, কিন্তু গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের ক্ষেত্রে খরচ অত্যন্ত কম হয়। যদি 5 নম্বর বৈশিষ্ট্যর কথা বলি সেটা হচ্ছে ইজি টু ম্যানেজ। গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের মাধ্যমে প্ল্যাটফর্মগুলিকে খুব সহজেই ম্যানেজ করা যায় বা খুব সহজে ব্যবহার করা যায়। যেমন হাতে একটা ক্যামেরা নিয়ে একজন ঘুরে বেড়ালো, ডাটা কালেকশন করলো, তার কতটুকু মানে তার বেশি সমস্যা হলো না। আবার একটা গাড়িতে যদি একটা ক্যামেরা বসিয়ে দিল, তারপরে ডাটা কালেকশন করে হলো, ছবি তুলে হলো, খুব সহজে ম্যানেজ করা যায়। গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম খুব সহজে ম্যানেজ করা যায়, এই দুটো ম্যানেজ করা অত্যন্ত কঠিন হয়। তো গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের তোমরা বৈশিষ্ট্যগুলো জানলে। গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম 2 মার্কের জন্য পড়ে, অথবা তোমাদের প্ল্যাটফর্মের প্রকারভেদগুলি 5 মার্কের জন্য পড়তে পারে। যে তোমাদের প্রশ্নতে দিয়ে দিল যে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ প্ল্যাটফর্ম, তখন তোমাদের গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম, এয়ারবর্ন প্ল্যাটফর্ম, স্পেসবর্ন প্ল্যাটফর্মকে বৈশিষ্ট্য সহকারে ছবির মাধ্যমে সুন্দর করে লিখে দিতে হবে।
তো গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম সম্বন্ধে তোমরা জানলে যে গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম কাকে বলা হয়। প্ল্যাটফর্ম, তো তোমাদের যদি প্ল্যাটফর্ম সম্বন্ধে জানতে বা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা এই জিনিসটার মাধ্যমে বোঝো। এটা হচ্ছে একটা পুরনো ফোন আমার, তো এই ফোনের এই ক্যামেরাটা হচ্ছে সেন্সার, এই ক্যামেরাটা হচ্ছে সেন্সার, এই সেন্সারটা ছবি তোলে বা ডাটা কালেকশন করে। এই ক্যামেরাটা কোথায় বসানো আছে? এই ক্যামেরাটা বসানো আছে এই ফোনটাতে বসানো আছে। এই কারণে এই ফোনটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম, যে সেন্সার যেই বাহনে বসানো থাকবে সেই বাহনটাকেই বলা হয় প্ল্যাটফর্ম। এক্ষেত্রে এই ফোনটা হচ্ছে প্ল্যাটফর্ম আর এই ক্যামেরাটা হচ্ছে সেই সেন্সার। তাহলে আশা করছি তোমরা এই উদাহরণটার মাধ্যমে বুঝতে পারলে। এবার আমরা জানবো এয়ারবর্ন প্ল্যাটফর্মের ব্যাপারে। এয়ারবর্ন প্ল্যাটফর্ম মানে কি? এয়ার মানে হচ্ছে আকাশ, এটার আরেকটা নাম হচ্ছে স্কাই বর্ন প্ল্যাটফর্ম। স্কাই বর্ন প্ল্যাটফর্ম বা এয়ারবর্ন প্ল্যাটফর্ম এটা কি জিনিস? যেই প্ল্যাটফর্ম সেন্সারকে নিয়ে আকাশ বা বায়ুমণ্ডলের মধ্যে উড়ে যায় বা আকাশ দিয়ে উড়ে এবং তথ্য কালেকশন করে বা ডাটা কালেকশন করে, সেই প্ল্যাটফর্মগুলিকে বলা হয় এয়ারবর্ন প্ল্যাটফর্ম। এয়ারবর্ন প্ল্যাটফর্মের খুব ভালো উদাহরণ হচ্ছে এরোপ্লেন বা হট এয়ার বেলুন। তোমরা দেখেছো অনেক সময় বিভিন্ন মুভিতে যে এইরূপ একটা বেলুন, এরূপ একটা বেলুনে বিভিন্ন মানুষ উড়ে বেড়াচ্ছে। আগেকার যুগে এটাই হতো, এই বেলুনের মধ্যে গরম বাতাস বা গরম বাতাস দেওয়া হতো এবং এর ফলে এই বেলুনটি আকাশে উড়তো। এর মাঝে কিছু মানুষও থাকতো বা মানুষ এখনো বিভিন্ন দেশে এটা প্রচলিত রয়েছে। তো এখানে এই হট এয়ার বেলুনের মধ্যে একটা ছোট্ট ক্যামেরা বসানো থাকতো এবং এই ছোট্ট ক্যামেরাটা গ্রাউন্ডের ছবি তুলতে তুলতে যেত। তবে বর্তমানের ক্ষেত্রে এটা ব্যবহারের জায়গায় এখন বেশি ব্যবহার হয় এরোপ্লেনের মাধ্যমে। এইরূপ একটা এরোপ্লেনের মধ্যে একটা সেন্সারকে প্রতিস্থাপনের মাধ্যমে ডাটা কালেকশন করা হয়। তো এয়ারবর্ন প্ল্যাটফর্ম মানে হচ্ছে যেটা পৃথিবী থেকে মানে ভূপৃষ্ঠ থেকে কয়েকশো মিটার উঁচু থেকে প্রায় 200 মিটার থেকে প্রায় 12 টু 15 কিলোমিটার উচ্চতার মধ্যে, 200 মিটার থেকে 12 টু 15 কিলোমিটার উচ্চতার মধ্যে যেই প্ল্যাটফর্ম উড়ে বা যেই প্ল্যাটফর্মের মাধ্যমে সেন্সার বসিয়ে ডাটা কালেকশন করা হয় সেই প্ল্যাটফর্মকেই বলা হয় এয়ারবর্ন প্ল্যাটফর্ম। এয়ারবর্ন প্ল্যাটফর্মের উদাহরণ হচ্ছে একটা উদাহরণ হচ্ছে এরোপ্লেন, তারপর হতে পারে ড্রোন। তোমরা ড্রোন দেখেছো, এরোপ্লেন দেখেছো, হট এয়ার বেলুন একটা এর উদাহরণ। বর্তমানে এর কার্যকারিতা নেই, এখন প্লেনের মাধ্যমে এবং ড্রোনের মাধ্যমেই কাজ করা হয় বা ছবি তোলা হয় বা ডাটা কালেকশন করা হয়। এছাড়াও এর উদাহরণ যখন প্রথম দিকে রিমোট সেন্সিং এর মাধ্যমে ডাটা কালেকশন শুরু হয়েছিল তখন বিভিন্ন বইয়ে লেখা আছে যে ঘুড়ির মাধ্যমেও, ঘুড়িতে একটা ছোট্ট ক্যামেরা বসিয়ে ঘুড়ির মাধ্যমেও ডাটা কালেকশন করা হতো, সেই ঘুড়িটাকেও এয়ারবর্ন প্ল্যাটফর্ম হিসাবেই ধরা হয়। আবার এটার সত্যতা জানি না, বিভিন্ন বইয়ে লেখা আছে যে পায়রার মাধ্যমেও ডাটা কালেকশন করা হতো, যে পায়রাতে ছোট্ট ক্যামেরা বসিয়ে সেটাকে ওড়ানোর পর ডাটা কালেকশন করা হতো বা ছবি তোলা হতো গ্রাউন্ডের। তবে আগেকার যুগে ক্যামেরাগুলো অনেক বড় বড় হতো, তো পায়রা নিয়ে উঠতে পারে কি এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। তবে বইয়ে লেখা আছে তখন এর কিছু সত্যতা রয়েছে। তবে এর সব থেকে মূল যেই প্ল্যাটফর্মগুলির উদাহরণ একটা হচ্ছে এরোপ্লেন, তারপর বর্তমান যুগে অনেক আধুনিক হওয়ার কারণে ড্রোন খুব বেশি ব্যবহার হচ্ছে বা হয়, তো ড্রোন একটা উদাহরণ, তারপর হচ্ছে হট এয়ার বেলুন একটা উদাহরণ। তো এই উদাহরণগুলোই তোমরা দিবে। তো এর বৈশিষ্ট্য কিছু রয়েছে, এর বৈশিষ্ট্যগুলির মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লোকেশন। তোমাদের আগেই বললাম, এর লোকেশন হচ্ছে 200 মিটার থেকে 12 টু 15 কিলোমিটার উচ্চতার মধ্যে এর হচ্ছে লোকেশন। আর গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম কোথায়? গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকে, কিন্তু এয়ারবর্ন প্ল্যাটফর্ম ভূপৃষ্ঠের সাথে সংস্পর্শে থাকে না, আকাশ দিয়ে উড়ে যায়। এর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মডারেট কভারেজ। মডারেট কভারেজ, মডারেট কভারেজ মানে হচ্ছে এটা খুব স্বল্প জায়গার ছবি তুলে বা ডাটা কালেকশন করে, শুধুমাত্র তাই নয়, আবার বড় কোনো একটা এলাকার ডাটা কালেকশন করে তাও নয়। এই যে প্ল্যাটফর্মগুলি, এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে আমরা মিডিয়াম জায়গার ডাটা কালেকশন করতে পারি। মানে একটা এরোপ্লেন যদি উড়ে যায় তাহলে তার চারপাশে কত কিলোমিটার, 2 কিলোমিটার বা 5 কিলোমিটার জায়গার ছবি তুলতে পারবে, তার বেশি তো নয়, বা একবারে 100 মিটার জায়গাও নাই বা 50 মিটার জায়গা নাই। তাই মিডিয়াম কভারেজ বা মডারেট কভারেজ, মডারেট মানে হচ্ছে মধ্যম কভারেজ, মধ্যম কভারেজ মানে মিডিয়াম, একটা স্বল্প মানে মধ্য এলাকার একটা ডাটা কালেকশন করতে পারে এয়ারবর্ন প্ল্যাটফর্ম। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মিডিয়াম কস্ট। মিডিয়াম কস্ট, মিডিয়াম কস্ট মানে এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে ডাটা কালেকশনের ক্ষেত্রে কস্ট অর্থাৎ খরচ মানে খুব কম হয় না, আবার খুব বেশিও হয় না। গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের ক্ষেত্রে খরচ খুব কম হয়, স্পেস বর্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে খরচ অনেক বেশি হয়, কিন্তু এয়ারবর্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে খরচ মিডিয়াম হয় বা মধ্যবর্তী খরচ হয়। এখানে যদি 100 টাকা খরচ হয় আর এখানে যদি 1 কোটি টাকা খরচ হয়, তাহলে এর এখানে দেখাচ্ছে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা খরচ হবে। তো এটাই হচ্ছে এয়ারবর্ন প্ল্যাটফর্মের একটা বৈশিষ্ট্য। 4 নম্বর হচ্ছে ওয়েদার কন্ডিশন। ওয়েদার কন্ডিশন, ওয়েদার কন্ডিশন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এয়ারবর্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ডাটা কালেকশন করার ক্ষেত্রে ওয়েদার বা আবহাওয়াগত কন্ডিশন ভালো থাকা উচিত। মানে ঝড়, মেঘ, বৃষ্টি ইত্যাদি হলে এর মাধ্যমে ছবি তোলা যায় না, মানে বাধাগ্রস্ত হয়। তো এটা একটা এর অসুবিধাও বলতে পারো, কিন্তু এটা একটা বৈশিষ্ট্য হিসাবে আমরা ধরবো যে এয়ারবর্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ডাটা কালেকশনের ক্ষেত্রে বা ছবি তোলার ক্ষেত্রে আবহাওয়াকে ভালো থাকা উচিত। 5 নম্বর যদি বৈশিষ্ট্য লিখি তাহলে হচ্ছে মিডিয়াম টু হাই রেজলিউশন। রেজলিউশন মানে প্রথমেই বললাম যে রেজলিউশন মানে হচ্ছে পিকচার কোয়ালিটি বা ডাটার কোয়ালিটি কতটা ভালো হবে। তো এয়ারবর্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে মানে মধ্যবর্তী থেকে হাই রেজলিউশনে ছবি তোলা যায় বা ডাটা কালেকশন করা যায়। আর আর গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হাই রেজলিউশনে ছবি তোলা যায়, কিন্তু এয়ারবর্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে মিডিয়াম টু হাই রেজলিউশনে ছবি তোলা যায়। তো তোমরা আশা করছি বুঝতে পারলে যে এয়ারবর্ন এবং গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের মধ্যে যদি পার্থক্য পড়ে তাহলে তোমরা লিখতে পারবে যে এর লোকেশন হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে জড়িত, এটা গ্রাউন্ডের সঙ্গে জড়িত নাই, প্রায় কয়েকশো মিটার থেকে 12 টু 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এর অবস্থান। এর কভারেজ হচ্ছে মডারেট, এয়ারবর্ন প্ল্যাটফর্মের কভারেজ হচ্ছে মডারেট কভারেজ, কিন্তু গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের হচ্ছে লিমিটেড কভারেজ, মানে স্বল্প জায়গার ডাটা কালেকশন করতে পারে। এটা হচ্ছে লো কস্ট, গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম হচ্ছে লো কস্ট, আর এয়ারবর্ন প্ল্যাটফর্ম হচ্ছে মিডিয়াম কস্ট, মানে এখানে স্বল্প টাকা খরচ হয় আর এখানে মানে মাঝারি খরচ হয়। তো এই পার্থক্যগুলো তোমরা বুঝতে পারবে যখন পরপর তোমরা লিখবে, তাহলে বুঝতে পারবে যে এর পার্থক্যগুলো। এবার আমরা আসবো স্পেস বর্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে। স্পেস বর্ন প্ল্যাটফর্ম মানে হচ্ছে মহাকাশ বাহিত প্ল্যাটফর্ম, মানে যেই প্ল্যাটফর্মটা মহাকাশের মধ্যে দিয়ে উড়ে যায় বা মহাকাশের মধ্যে অবস্থিত, তাকে বলা হয় স্পেস বর্ন প্ল্যাটফর্ম। স্পেস বর্ন প্ল্যাটফর্মের সব থেকে ভালো উদাহরণ হচ্ছে স্যাটেলাইট। তো পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার থেকে 36,000 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থিত রয়েছে স্পেস বর্ন প্ল্যাটফর্ম। মানে এই মানে পৃথিবী পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উঁচু অঞ্চল থেকে শুরু হয় এবং তারপর পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার উঁচু পর্যন্ত এই প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মের সব থেকে ভালো উদাহরণ হচ্ছে স্যাটেলাইট। সব থেকে ভালো উদাহরণ হচ্ছে স্যাটেলাইট। এই স্যাটেলাইটের মাধ্যমে সেন্সার বা ক্যামেরাকে লাগিয়ে
পৃথিবীর বিভিন্ন জায়গার ছবি তোলা হয়, ডাটা কালেকশন করা হয় এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তাহলে স্পেস বর্ন প্ল্যাটফর্ম কাকে কাকে বলা হয় বা এটা কি জিনিস বুঝতে পারলে যে পৃথিবী থেকে 400 কিলোমিটার উঁচু থেকে 36,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যেই যানবাহনের মাধ্যমে যেই ভেহিকেলের মাধ্যমে সেন্সার বসিয়ে পৃথিবীর ডাটা কালেকশন করা হয় বা তথ্য সংগ্রহ করা হয় বা ছবি তোলা হয়, সেই প্ল্যাটফর্মগুলিকে বলা হয় স্পেস বর্ন প্ল্যাটফর্ম। এই স্পেস বর্ন প্ল্যাটফর্মের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তো তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন এসে থাকে, এয়ারবর্ন প্ল্যাটফর্ম এবং স্পেস বর্ন প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য। এয়ারবর্ন প্ল্যাটফর্ম এবং স্পেস বর্ন প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য, তো তোমাদের যেই পয়েন্টগুলো লিখে দিচ্ছে এই পয়েন্টগুলিকে পাশাপাশি বসালেই পার্থক্য হয়ে গেল। যেমন প্রথম বৈশিষ্ট্য হিসাবে বলি, স্পেস বর্ন প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে লোকেশন। প্রথমে বললাম যে স্পেস বর্ন প্ল্যাটফর্ম হচ্ছে 400 কিলোমিটার থেকে 36,000 কিলোমিটার উচ্চতার মধ্যে, পৃথিবীপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উঁচু থেকে 36,000 কিলোমিটার উঁচু পর্যন্ত অবস্থিত রয়েছে স্পেস বর্ন প্ল্যাটফর্ম। তো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে লো টু হাই রেজলিউশন। যখন স্যাটেলাইটগুলি প্রথম তৈরি হলো নাসা দ্বারা বা বিভিন্ন সংস্থা দ্বারা, যখন স্যাটেলাইটগুলি প্রথম তৈরি হলো তখন স্যাটেলাইটগুলির ক্ষেত্রে স্যাটেলাইটগুলিতে যে সেন্সার ব্যবহার হতো, এই সেন্সার যে ব্যবহার হতো সেই সেন্সারের রেজলিউশন খুব কম ছিল। মানে ডাটা কালেকশন করতে পারতো কিন্তু ডাটা কালেকশনের মান বা ছবির মান বা কোয়ালিটি অনেক কম হতো বা খারাপ হতো বা খুব একটা ভালো হতো না। কিন্তু যখন আস্তে আস্তে এই আধুনিক যুগ চলে এলো, আরো বেশি রিসার্চ হলো, গবেষণা হলো, তখন আস্তে আস্তে ধীরে ধীরে এই স্পেস বর্ন প্ল্যাটফর্ম বা স্যাটেলাইটগুলিতে এই সেন্সারের রেজলিউশন আস্তে আস্তে বাড়তে থাকলো। এর ফলে বর্তমান যে স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হয় সেগুলোতে রেজলিউশন অনেক হাই থাকে, কিন্তু এখন পর্যন্ত যে পুরনো স্যাটেলাইটগুলি আকাশে উড়ে বেড়াচ্ছে বা ডাটা কালেকশন করছে সেগুলোর রেজলিউশন এখন পর্যন্ত কম রয়েছে। কারণ স্যাটেলাইটগুলিতে গিয়ে তো আবার নতুন ক্যামেরা বা সেন্সার উপস্থাপন করা হবে না, তাই এখন পর্যন্ত লো আছে। কিন্তু বর্তমানে যে স্যাটেলাইটগুলি সেই স্যাটেলাইটগুলোতে রেজলিউশন হাই রয়েছে। তো এটা একটা বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হাই কস্ট। এই যে স্পেস বর্ন প্ল্যাটফর্মের উদাহরণ হিসাবে আমরা বলেছি স্যাটেলাইট। তো এই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য, এই স্যাটেলাইট বানানোর জন্য, উৎক্ষেপণের জন্য, স্যাটেলাইটকে ম্যানেজ করার জন্য, স্যাটেলাইট দ্বারা প্রাপ্ত ডাটাকে ব্যবহারের জন্য প্রচুর টাকা খরচ হয় বা প্রচুর মিলিয়ন ডলার খরচ হয়। তাই স্পেস বর্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ডাটা কালেকশনের ক্ষেত্রে খরচ সব থেকে বেশি হয়। তাই এটা হচ্ছে আর একটা বৈশিষ্ট্য বা অসুবিধা। 4 নম্বর হচ্ছে লার্জ এরিয়া কভারেজ। আমরা জেনেছি যে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মের ক্ষেত্রে খুব অল্প জায়গার ছবি তোলা হয় বা ডাটা কালেকশন করা হয়। এয়ারবর্ন প্ল্যাটফর্মের মধ্যে মাঝারি এলাকার ছবি তোলা হয় বা ডাটা কালেকশন করা হয়। কিন্তু এই যে স্পেস বর্ন প্ল্যাটফর্ম বা যে স্যাটেলাইটগুলি রয়েছে সেই স্যাটেলাইটগুলির মাধ্যমে একটা বৃহৎ এলাকার ডাটা একটি নির্দিষ্ট সময়ে তোলা যায় বা কভার করা যায়। যেমন এই যে স্যাটেলাইটটি পৃথিবীর ঘুরছে, তো এই স্যাটেলাইটটি প্রায় পৃথিবীর এতটা বড় জায়গা একবারে কভার করতে সক্ষম, বা একটা সময় যখন এইভাবে উড়ে যাচ্ছে এই স্যাটেলাইটটা, তো এইভাবে পৃথিবীর চারিপাশে ঘুরছে, তো ঘুরতে ঘুরতে প্রায় এতটা জায়গায় একবারে কভার করে স্যাটেলাইটটি। তাই স্যাটেলাইটের মাধ্যমে বা স্পেস বর্ন প্ল্যাটফর্মের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে একটি বৃহৎ জায়গার ডাটা কালেকশন করা যায় বা ছবি তোলা যায়। 5 নম্বর হচ্ছে টেম্পোরাল কভারেজ। এই বৈশিষ্ট্যটা বোঝো। টেম্পোরাল কভারেজ বলতে কি বোঝাচ্ছে? টেম্পোরাল কভারেজ মানে হচ্ছে এই যে স্যাটেলাইটটি একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে যাচ্ছে, মানে
এই 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 জায়গা দিয়েই সে, যখন থেকে তাকে উৎক্ষেপণ করা হয়েছে তখন থেকে এই জায়গা দিয়েই সে নিয়মিত ঘুরে যাচ্ছে বা উড়ে যাচ্ছে। তো এই স্যাটেলাইটটি এই জায়গাতে একবার ডাটা কালেকশন করার পর পুনরায় আবার একদিন পর এসে দেখা যাচ্ছে যে এখান থেকে আবার ডাটা কালেকশন করতে। তো টেম্পোরাল কভারেজ মানে হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা অঞ্চলের ডাটা কালেকশন মানে পুনরাবৃত্ত করা যায়। মানে একবার যখন এখানে ডাটা কালেকশন করে গেল, এই একদিন পর আবার এই অঞ্চলটার পরিস্থিতি কেমন হলো সেটা আবার একদিন পর এসে সে ছবি তুলে বুঝিয়ে দেবে। যে দেখা যাচ্ছে এখানে একটা দাবানল সৃষ্টি হলো, যে একটা ধরো অ্যামাজন রেন ফরেস্টে বা অ্যামাজনের জঙ্গলে দাবানল লেগেছে, আগুন জ্বলছে, আগুনে পুড়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে এই স্যাটেলাইটটি একবার ডাটা কালেকশন করে গেল, অ্যামাজন রেন ফরেস্টের উপর ডাটা কালেকশন করে গেল, যে দিয়ে পৃথিবীতে ছবি পাঠালো যে বর্তমানে দাবানলটি অ্যামাজন রেন ফরেস্টের এই জায়গাটুকু পুড়িয়ে দিয়েছে। আবার যখন এই স্যাটেলাইটটি একদিন পর ফিরে আসছে তখন আবার নতুন করে ছবি তুলে পাঠাচ্ছে যে এই অ্যামাজন রেন ফরেস্টের আরো কত জায়গা পুড়ে গেল না আবার আগুন নিভে গেল, সেটা সে ছবি তুলে বুঝিয়ে দেবে। তো এটাই হচ্ছে টেম্পোরাল কভারেজ, যে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট অঞ্চলে সে স্যাটেলাইটটি পুনরাবৃত্ত করার মাধ্যমে ডাটা কালেকশন করতে পারে এবং সেই ডাটাটিকে ব্যবহারযোগ্য করে তোলা যায়। তো এটা হচ্ছে একটি এই প্ল্যাটফর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 6 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি। এই বিষয়টা একটু বোঝো ভালো করে। ইন্ডিপেন্ডেন্সি মানে হচ্ছে স্বাধীনতা। এই যে গ্রাউন্ড বেস প্ল্যাটফর্মটি একটি দেশের মাটিতেই লাগানো আছে। এই ধরো এটা হচ্ছে ভারত এবং এটা হচ্ছে রাশিয়া, এখানে রাশিয়া আছে, এখানে ভারত আছে। তো ভারত চাইলেও কিন্তু এই রাশিয়ার এখানে গিয়ে বা তাদের কাছ থেকে পারমিশন না নিয়ে এখানে একটা এরূপ একটা টাওয়ার বানাতে পারবে না, যে টাওয়ারটা এই রাশিয়ার ডাটা কালেকশন করবে। কারণ সেই দেশ তাকে সেই ইয়েটা দেবে না, তাকে পারমিশন দেবে না যে আমাদের দেশের কেন তুমি ডাটা কালেকশন করবে, তোমার এটা করা যাবে না, তোমাকে এই পারমিশন আমরা দেব না। ঠিকই একইভাবে এয়ারবর্ন প্ল্যাটফর্ম বা একটা এই যে এই এরোপ্লেনটা রয়েছে বা জাহাজটা রয়েছে বা এই বিমানটা রয়েছে, এই বিমানটা কিন্তু অন্য একটা দেশে গিয়ে সেই দেশের ছবি তুলতে পারবে না বা সেই দেশের ছবি তুলে আনতে পারবে না বা সেই দেশের ডাটা কালেকশন করতে পারবে না, কারণ আন্তর্জাতিকভাবে এর একটা বাধা বিপত্তি রয়েছে। কিন্তু এই যে স্যাটেলাইটটা তো কারোর বাধা বা কারোর নিয়ন্ত্রণে নেই। এই স্যাটেলাইটটা পৃথিবীর বাইরে দিয়ে উড়ে যাচ্ছে, গোটা পৃথিবীকে ঘুরছে। তো এখানে এই স্যাটেলাইটটা এবার রাশিয়ার ছবি তুলবে না ভারতের ছবি তুলবে না ভারত মহাসাগরের ছবি তুলবে না আমেরিকার ছবি তুলবে, তাদের কোনো বাধা বিপত্তি নাই। এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি, মানে হচ্ছে স্বাধীনতা, যে স্যাটেলাইটের মাধ্যমে আমরা স্বাধীনভাবে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গার ছবি তুলতে পারি, এখানে কোনো বাধা বিপত্তি আসবে না, আন্তর্জাতিকভাবে কোনো বাধা বিপত্তি আসবে না। কিন্তু এই গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম তারপরে এয়ারবর্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু বাধা বিপত্তি আসবে বা পারমিশন নিতে সমস্যা হবে বা এটা করা যাবে না। কিন্তু স্পেসবর্ন প্ল্যাটফর্ম বা স্যাটেলাইটের মাধ্যমে এটা করা যাবে। তো এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি বা স্বাধীনতা। তো যদি তোমাদের পার্থক্য আসে যে এয়ারবর্ন প্ল্যাটফর্ম এবং স্পেসবর্ন প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো, তাহলে কি কি পার্থক্য লিখবে? প্রথম হচ্ছে লোকেশন, প্রথমে দিয়ে দিবে লোকেশন পয়েন্ট, যে এয়ারবর্ন প্ল্যাটফর্ম পৃথিবী পৃষ্ঠ থেকে কয়েকশো মিটার উচ্চতা থেকে 12 to 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উচ্চতার মধ্যে অবস্থিত থাকে এবং ডাটা কালেকশন করে। আর স্পেসবর্ন প্ল্যাটফর্ম পৃথিবী থেকে 400 কিলোমিটার উঁচু থেকে প্রায় 36,000 কিলোমিটার উঁচুতে অবস্থান করে এবং ডাটা কালেকশন করে। 2 নম্বর হচ্ছে কভারেজ। 2 নম্বর পয়েন্ট লিখে দিবা কভারেজ দিয়ে কি লিখবে? কভারেজ দিয়ে লিখবে যে এয়ারবর্ন প্ল্যাটফর্ম বা স্কাইবর্ন প্ল্যাটফর্মের মাধ্যমে একটি মাঝারি অঞ্চলের বা জায়গার ডাটা কালেকশন করা বা ছবি তোলা যায়, কিন্তু স্পেসবর্ন প্ল্যাটফর্মের মাধ্যমে একটি বৃহৎ এলাকার ডাটা কালেকশন করা যায়।
কস্ট লিখবে, দিয়ে লিখবে এয়ারবর্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে কস্ট মাঝারি হয়ে থাকে এবং স্পেসবর্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে কস্ট বা খরচ অনেক বেশি হয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট দিয়ে দিবে যে ওয়েদার কন্ডিশন। ওয়েদার কন্ডিশন দিয়ে দিলে ওয়েদার কন্ডিশন দিয়ে লিখবে যে এয়ারবর্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে ওয়েদার কন্ডিশন বা জলবায়ুগত বা আবহাওয়াগত যে বিপত্তিগুলি আছে, ঝড়, বৃষ্টি, মেঘ, এগুলির ক্ষেত্রে এই স্কাইবয় প্ল্যাটফর্মের মাধ্যমে এই বিপত্তিগুলো বাধাগ্রস্ত করে বা ছবি তুলতে বা ডাটা কালেকশন করতে বাধাগ্রস্ত করে। কিন্তু স্পেসবর্ন প্ল্যাটফর্ম বা এই স্যাটেলাইটের মাধ্যমে এই বিপত্তিগুলো এড়ানো যায়। কোনো জায়গা যে কোনো জায়গায় ডাটা কালেকশন করা যেতে পারে, সেখানে ঝড় হোক, বৃষ্টি হোক, মেঘ হোক, কোনো সমস্যা হয় না। তাহলে এটা 4 নম্বর পয়েন্টে লিখে দিলে যে ওয়েদার কন্ডিশন। 5 নম্বর দিয়ে দিবে ইন্ডিপেন্ডেন্সি দিয়ে দিলে ইন্ডিপেন্ডেন্সি দিয়ে বলবে যে এয়ারবর্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো আন্তর্জাতিক ভাবে কোনো অন্য একটা দেশের বা কোনো অন্য একটা অঞ্চলের ছবি তোলা বা ডাটা কালেকশন করা যায় না। কিন্তু স্পেসবর্ন প্ল্যাটফর্মের মাধ্যমে গোটা পৃথিবীর ছবি তোলা বা ডাটা কালেকশন করা যায়, আন্তর্জাতিকভাবে কোনো বাধা বিপত্তি আসে না। তাই স্পেসবর্ন প্ল্যাটফর্ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স এবং এয়ারবর্ন প্ল্যাটফর্ম হচ্ছে নন ইন্ডিপেন্ডেন্স। তাহলে 5 নম্বর তোমাদের পার্থক্য হয়ে গেল। তাই 5টা পার্থক্য লিখলেই তো হয়ে গেল। এবার তোমরা লাস্টে উদাহরণস্বরূপ দিয়ে দিবে যে এয়ারবর্ন প্ল্যাটফর্মের উদাহরণ হচ্ছে এরোপ্লেন, ড্রোন, হট এয়ার বেলুন, ঘুড়ি, এগুলো দিয়ে দিলে, এবং স্পেসবর্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে দিয়ে দিবে স্যাটেলাইট বা উপগ্রহ। বাস, তোমাদের 5 মার্কের জন্য পার্থক্য কমপ্লিট। তো তোমরা বুঝতে পারলে যে প্ল্যাটফর্ম কাকে বলে, প্ল্যাটফর্মের প্রকার কতগুলি, প্ল্যাটফর্মের প্রকারগুলির যেই বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্য, উদাহরণ, এগুলো বুঝতে পারলে। এছাড়াও তোমাদের আর একটা বিষয় তোমাদের বুঝিয়ে দিই যে দুটো প্রশ্ন 2 মার্কের জন্য এসে থাকে। একটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ, আর 2 নম্বর হচ্ছে এরিয়াল ফটোগ্রাফি। এই দুটো শর্ট কোয়েশ্চেনের জন্য এসে থাকে। এই দুটোর আবার বড় চ্যাপ্টার রয়েছে, তখন বোঝাবো। কিন্তু এখন তোমরা 2 মার্কের জন্য ধারণা নিয়ে রাখো যে স্যাটেলাইট ইমেজ কাকে বলা হয়। স্যাটেলাইট ইমেজ মানে হচ্ছে স্পেসবর্ন প্ল্যাটফর্ম বা স্যাটেলাইটে সেন্সর বা ক্যামেরা লাগানোর মাধ্যমে পৃথিবীর ডাটা কালেকশন করা বা ছবি তোলাকেই বলা হয় স্যাটেলাইট ইমেজারি বা স্যাটেলাইট ইমেজ। এবং এরিয়াল ফটোগ্রাফি কাকে বলা হয়? এরিয়াল ফটোগ্রাফি মানে হচ্ছে এয়ারবর্ন প্ল্যাটফর্ম বা বিমানে ক্যামেরা বা সেন্সর লাগানোর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ডাটা কালেকশন করা বা ছবি তোলার প্রক্রিয়াকেই বলা হয় এরিয়াল ফটোগ্রাফি। তো এই দুটো 2 মার্কের জন্য তোমাদের পড়ে থাকে। তো আজকে তোমরা অনেকগুলো প্রশ্ন তোমরা পেলে, যে প্রশ্নগুলির মধ্যে প্রশ্নগুলি রয়েছে কি কি প্রশ্ন। একটা হচ্ছে সেন্সর কাকে বলে, 2 মার্কের জন্য। প্ল্যাটফর্ম কাকে বলে, 2 মার্কের জন্য। প্ল্যাটফর্মের প্রকারভেদ, প্রত্যেকটা প্রকারভেদ। গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম 2 মার্কের জন্য পড়ে, এয়ারবর্ন প্ল্যাটফর্ম 2 মার্কের জন্য পড়ে, স্পেসবর্ন প্ল্যাটফর্ম 2 মার্কের জন্য পড়ে। আবার এয়ারবর্ন প্ল্যাটফর্ম এবং স্পেসবর্ন প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য 5 মার্কের জন্য পড়ে। আবার দেখা যাচ্ছে তোমাদের প্ল্যাটফর্মগুলির প্রকারভেদ দিয়ে দিল 5 মার্কের জন্য, তাহলে পড়লো 5 মার্কের। তাহলে তোমাদের 2টো 5 মার্ক হয়ে গেল, অনেকগুলো 2 মার্ক হলো। এবং এছাড়াও 2 মার্ক পড়ে যে স্যাটেলাইট ইমেজ এবং এরিয়াল ফটোগ্রাফি কাকে বলা হয়, 2 মার্কের জন্য। তাই তোমরা স্যাটেলাইট ইমেজ এবং এরিয়াল ফটোগ্রাফির সংজ্ঞা দিয়ে দিবে, দিয়ে এই ছবি দুটো দিয়ে দিবে, যে এই ছবিটা দিয়ে দিবে যে এটাকে বলা হয় স্যাটেলাইট ইমেজ, এইভাবে ছবি তোলাকে বলা হয় স্যাটেলাইট ইমেজিনারি, এবং এই ছবিটা দিয়ে দিবে। একটু ভালো করে বিমানটা আঁকবে, তোমাদের বোঝানোর জন্য অত ভালো করে আঁকিনি। তো এই বিমানের একটা ছবি দিয়ে দিবে, দিয়ে এইরকম একটা ছবি তুলছে, এরকম একটা ভাব দিয়ে দিবে, দিয়ে একটা ছবি দিয়ে দিবে, তাহলে এরিয়াল ফটোগ্রাফির ছবি হয়ে গেল। তাহলেই তোমাদের 2 মার্ক কমপ্লিট। তাহলে তোমাদের এতগুলো 2 মার্কের প্রশ্ন হলো। এই প্রশ্নগুলো কি কি হবে এবং এই পয়েন্টগুলো আমি তোমাদের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমি এর আগের দিন যে ক্লাস নোটসের মতো করে লিখে দিয়েছিলাম সেগুলো লিখে দেবো। তোমরা এই পয়েন্টগুলো মনে রাখো। এই পয়েন্টগুলো একটু 2 লাইন 4 লাইন করে তোমরা যদি লিখতে পারো, তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এইভাবে ছবি ব্যবহার করবে, ছবিগুলো একটু ভালো করে ব্যবহার করবে। আমি তোমাদের বোঝানোর জন্য অত ভালো করে ছবি আঁকতে পারিনি, তো তোমরা একটু ভালো করে ছবি আঁকবে এবং এই পয়েন্টগুলো লিখবে এবং এই পয়েন্টগুলো সম্বন্ধে 2 লাইন 3 লাইন করে লিখে দিবে, তাহলেই তোমাদের নোট কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা বা কোনো অসুবিধা থাকে বা কোনো ধরনের বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন সম্বন্ধে বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তাহলে ভিডিওটি লাইক করবে, এবং পরবর্তীতে তোমাদের এর পরের ভিডিওতে আমি তোমাদের এই সেন্সরের প্রকারভেদগুলি সম্বন্ধে পড়াবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।